রাতের সাসপেন্স নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন নাইট সাসপেন্স। নমস্কার। ঘড়ির কাঁটা বলতে বলতে এখন রাত 12টা। তোমরা শুনছো নাইট সাসপেন্স, যেখানে 12টা না বাজলে গল্প শুরু হয় না। নাইট সাসপেন্স কোনো ভূত, প্রেত, আত্মা, কালো জাদুকে প্রমোট করে না। তাই নাইট সাসপেন্সের সকল শ্রোতাদেরকে বলে রাখি, আমাদের গল্পগুলো শুধু এন্টারটেনমেন্ট হিসাবেই নিও। আমার একজন খুব নিকট আত্মীয়, নাম আরতি বন্দ্যোপাধ্যায়, MBPL, কিন্তু ওকালতি করেন না। বেসরকারি অফিসে আইন বিভাগের উচ্চপদস্থ অফিসার। থাকতো পাইকপাড়ায় এক বান্ধবীর সঙ্গে একটি ফ্ল্যাট নিয়ে। বান্ধবীটি এক স্কুল শিক্ষিকা। জীবন দুজনের বেশ ভালো কাটছিল। ছুটির দিন সিনেমা কিংবা অনেক বান্ধবী মিলে বনভোজন অথবা গড়ের মাঠের প্রদর্শনী দেখতে যাওয়া। হঠাৎ আরতির বিয়ে ঠিক হলো। পাত্র উচ্চ শিক্ষিত, এক যন্ত্রপাতির কারখানায় আধা মালিক। আরতি আমার কাছে এসে দাঁড়ালো, বলল, আপনি তো অনেক কিছুর সন্ধান রাখেন মশাই, আমাকে একটু বাড়ি খুঁজে দিন না। 3 মাস ঘোরাঘুরির পর কালীঘাট অঞ্চলে এক বাড়ির সন্ধান মিলল। পার্কের সামনে, প্রায় নতুন বাড়ি, সদ্য রং করা হয়েছে। খানতিনেক কামরা, বারান্দা, বাথরুম, আবার এরই মধ্যে এক ফালি উঠানো আছে। সেই অনুপাতে ভাড়াটাও খুব বেশি নয়, 220। বাড়ির মালিক পাশের বাড়িতে থাকেন। এ বাড়ি আরতির খুব পছন্দ হয়ে গেল। শুধু আরতির নয়, আরতির স্বামী আশিসেরও। আর দেরি না করে সেই দিনে 2 মাসের ভাড়া আগাম দেওয়া হলো। মাসখানেক পর আরতির বাসায় বেড়াতে গিয়ে খুব ভালো লাগলো। নতুন আসবাবপত্র দিয়ে সাজানো চমৎকার ঘরটা। উঠানের পাশে সারি সারি টব, দেশি বেল, জুই যেমনই আছে তেমনি বিদেশি ফুল, ডালিয়া, পাপি, হলিহকও রয়েছে। এমন বাসা খুঁজে দেওয়ার জন্য আরতি আর আশিস দুজনেই আমাকে বারবার ধন্যবাদ দিল। এরপর অনেক দিন আরতির সঙ্গে দেখা হয়নি। অফিসের কাজে আমাকে দিল্লি যেতে হয়েছিল 3 মাসের জন্য। তারপর ওখান থেকে কানপুর, সেখানে 1 মাসের ওপর লেগে গেল। কলকাতা ফিরলাম প্রায় 5 মাস পর। এক ছুটির দিনে বন্ধুবান্ধব নিয়ে গল্প করছি, আরতি এসে ঢুকলো। প্রথমে ওর চেহারা দেখেই মনে হলো একটু ভীত হয়ে দাঁড়িয়ে আছে। আরতি ভিতরে চলে গেল। বন্ধুরা বিদায় হতে আমি ভিতরে গেলাম। দেখলাম আরতি চুপচাপ সোফার ওপর বসে আছে। আমাকে দেখে বলল, আপনার সঙ্গে কথা আছে। আমি বললাম, কি বলো, শরীর খারাপ নাকি? চেহারাটা কেমন দেখাচ্ছে? আরতি মুখ তুলে বলল, রাতে একেবারে ঘুম হচ্ছে না। আমি বললাম, সে কি, ডাক্তার দেখাও, নাহলে শক্ত অসুখে পড়বেছে। সে বলল, ডাক্তার কিছু করতে পারবে না মশাই। আমি বললাম, তার মানে? সে আমার দিকে তাকিয়ে একটু দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, মানে বাড়িটা না ভালো নয়। আমি বললাম, সে কি, স্যাঁতস্যাঁতে বা অন্ধকার এমন তো নয়, রোদ বাতাস তো প্রচুর। আরতি আবার একটু দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, সেসব নয়, ভূত আছে ওখানে। আমি ঠিক বুঝতে পারছি না আরতি কিছুক্ষণ কি ভাবলো, তারপর আস্তে আস্তে বলল, ও বাড়িতে আমরা 2 জন ছাড়াও অন্য একজন আছে। আমি বললাম, অন্য একজন? আরতি বলল, হ্যাঁ, তাকে মাঝে মাঝে গভীর রাতে দেখা যায়। অন্য লোক হলে কথাটা হেসে উড়িয়ে দিত, শুনতেই চাইতো না। কিন্তু আরতি যখন কথাগুলি বলছিল, তখন আরতির চোখ ও মুখ দেখে বোঝা যাচ্ছিল যে আরতি ভয়ের চোটে গুটিয়ে গেছে।
আমি আবার বললাম, এরকম যখন ব্যাপার তখন না হয় একবারে বাড়িটা ছেড়ে দাও, অন্য কোথাও বাড়ি খোঁজো। আরতি উত্তর দিল, তাতেও তো মুশকিল মশাই। আপনি বোধহয় লক্ষ্য করেননি, বাড়ির দেওয়ালরা ভেঙে চুরে আমরা নতুন একটা উপরে ঘর করেছি, বাইরেটা চুনকামো করেছি, ভিতরে রঙও দিয়েছি, গ্যাস বসাবার জন্য রান্নাঘরে অনেক কিছু অদল বদল করেছি। অবশ্য এসব বাড়িওয়ালার মধ্যেই করেছি, ভাড়া থেকে মাসে মাসে মাইনে কেটে নেবে, তা শোধ করতে প্রায় বছর 2 লাগবে। তার আগে বাড়ি ছেড়ে দিলে আমার যে বিরাট লস হয়ে যাবে মশাই। আমি একটু ভেবে বললাম, ঠিক আছে, আমি একবার তোমার বাড়িওয়ালার সঙ্গে দেখা করব, তিনি কি বলেন শুনি। দিন 2 মধ্যেই বাড়িওয়ালার কাছে গিয়ে হাজির হলাম। ঘরতর কৃষ্ণবর্ণ, কলকাতায় কিছু বাড়ি আছে তার, কাঠের ব্যবসা। একটা ইজি চেয়ারে বসেছিল, আমাকে দেখে উঠবার চেষ্টা করলো, পারল না। সে বলল, কি খবর? আমার কাছে হঠাৎ? আরতির কাছে শোনা সব কিছু বললাম। শেষকালে জিজ্ঞাসা করলাম, ঠিক বলুন তো দাদু, ও বাড়িতে কোনো দোষ আছে? সে খক খক করে কেশে আবার উত্তর দিল, দোষ মানে? আমি বললাম, মানে ওই কেউ অপঘাতে মারা গিয়েছেন, আগের কোনো ভাড়াটিয়া। বাড়িওয়ালা মাথা নাড়লেন, বললেন, না মশাই, এর আগে মাত্র 2 ঘর ভাড়াটে ছিল, অপঘাতে তো দূরের কথা, তারা এমনি মরেনি। তাছাড়া আপনি বিজ্ঞানের যুগের মানুষ, এসব কথা বলছেন ভূত পেতনির? তর্ক করলাম না, অনেক বিষয়ে তর্ক বোঝানো যায় না। কিছু না বলে চলে এলাম। তারপর মাস 2 আরতির কোনো খবর নেই। আমি নিশ্চিন্ত, যাক, অপদেবতার উপদ্রব আর নেই, সব শান্ত। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে একদিন সকালে আশিস এলো। কটুরগত চোখ, বিবর্ণ মুখ, ঘোলাটে দৃষ্টি। বললাম, কি হাসিস, শরীর খারাপ নাকি? আরতি কেমন আছে? আমার কথার উত্তর না দিয়ে অস্পষ্ট গলায় বলল, একটু জল দাও। জল শুধু খেলো না, মুখ চোখে জল দিল। তারপর বলল, আরতিকে টালিগঞ্জের বাড়িটা দিয়ে এসছি, কালীঘাটের বাড়িটায় আর আমরা থাকবো না। আমি বললাম, কেন? হ্যাঁ, কি হলো গো? সে একটু হাঁপাতে হাঁপাতে বলল, আরতির কাছে তো কিছু কথা শুনেছ, আমি কিন্তু এই পর্যন্ত দেখিও নি আর শুনিও নি, সেজন্য এতদিন আমি আরতিকে ঠান্ডা করতাম। আমি তাকে বললাম, একটু বসো বসো, হাঁপ ছাড়ো, তারপরে বলবে। সে কিছুক্ষণ বসলো। সে যতক্ষণ বসেছিল তার চোখ মুখে ঘাম গড়িয়ে পড়ছে এবং দেহের মধ্যে এক অন্য কাঁপুনি দেখা দিচ্ছে। সে আবার বলল, তাছাড়া তুমি জানো তো, ভূত আত্মা এসব আমার কোনোদিনই বিশ্বাস নেই। কাল একটা কাজে হাওড়া আটকে পড়েছিলাম, বাস বন্ধ, ট্যাক্সি পাইনি, কিছুটা হেঁটে হেঁটে তারপর ট্রামে বাড়ি ফিরেছে, প্রায় 12টা বেজে গিয়েছিল। আরতি খুব চিন্তায় পড়েছিল। যাক, আরতিকে খাবার সাজাতে বলে আমি হাত মুখ ধোবার জন্য বাথরুমে ঢুকে পড়লাম। নিচু হয়ে বেসিনে মুখ ধুয়ে সোজা হয়ে দাঁড়াতেই মাথায় ঠক করে একটা কি যেন লাগলো। আশিসের কথা শুনে আমার ভয় লাগছে। আমি বললাম, তারপর? আশিস আবার বলতে শুরু করলো, বাথরুমে আবার কে আসলো আমি বুঝতে পারিনি। একটু কম যদি বাতি আমাদের বাথরুমে, জানো তো, কিন্তু সে বাতিতেও দেখতে কোনো অসুবিধা হলো না আমার। ঠান্ডা একটা বরফের স্রোত আমার মেরুদণ্ড বয়ে নেমে গেল। বাথরুমটার অ্যাডবেস্টারের ছাউনি দেওয়া ছিল। আমরাই কিছুদিন আগে টালির ছাদ করেছি। উপরে 2টো কাঠের খুঁড়ি, একটি খুঁড়িতে দেহটা ঝুলছে, গলায় দড়ির ফাঁস, মাথাটা একদিকে কাত হয়ে পড়েছে, 2টো চোখ আধবোজা, জিভটা অনেকখানি বের হয়ে গেছে। কোথায় জিভের উপর দাঁতে চাপ পড়েছিল, তাই জিভটা কেটে রক্তের ফোঁটা পড়ছে ঝরে ঝরে, কিছুটা দেহের ওপর, কিছুটা মেঝেতে। পরনে আধা ময়লা ধুতি, কাঁধে পইতে, মাথা উঁচু করার সময়
মাথা উঁচু করার সময় ঝুলন্ত দেহের পা আমার মাথায় ঢুকে গিয়েছিল। আমি সব কিছু ভুলে আরতিকে বলে চেঁচিয়ে উঠলাম। তারপর আরতি আমার অপেক্ষা খাবার টেবিলে বসেছিল। আমার চিৎকার শুনে আরতি বাথরুমের দরজার কাছে দাঁড়িয়েছিল। প্রথমে সেও বুঝতে পারেনি। তারপর ওপর দিকে চোখ যেতেই ও মাগো বলে মেঝেতে ছিটকে পড়ে অজ্ঞান। আরতির মুখে আমি জলঝাপটা দিয়ে যে হোক করে তাকে অজ্ঞান থেকে জ্ঞানে ফিরিয়ে আনলাম। তারপর বাকি রাতটা দুজনে বাইরের ঘরে বসে কাটিয়েছি। ভোরের আলো ফুটতেই সঙ্গে সঙ্গে ট্রামে উঠে আরতিকে নিয়ে তার বাড়ি আসতে তার জ্বর প্রায় 104। গা পুড়ে যাচ্ছে এখন, দুটো চোখ কলম ফুলের মতো লাল। আমি চুপ করে সব শুনলাম। আশিসের কথা শেষ হতেই জিজ্ঞাসা করলো, আরতি এখন কেমন আছে গো? সে বলল, খুব ভালো নয়, খুব একটা ভালো নয়। বিকারের ঘুরে ঘুরে মাঝে মাঝে চেঁচিয়ে উঠছে, বলছে ওই লোকটা ঘুরে বেড়াচ্ছে দড়ি হাতে। আমি এখানে থাকবো না, আমাকে অন্য জায়গায় নিয়ে চলো। অবশ্য আশিসের এখনো হাঁপ কমেনি। আমার চিন্তাটাও বাড়তে শুরু করলো। অবশ্য আরতির জন্য খুব চিন্তা নেই, ভয়টা কেটে গেলেই ঠিক হয়ে যাবে। কিন্তু সব কিছু নিজের চোখে দেখবার দারুণ ইচ্ছে হলো। এমন তো নয় এক সময় দরজা খোলা পেয়ে বাইরের কোনো লোক বাড়ির মধ্যে ঢুকে পড়ে আত্মহত্যা করেছে। সে হয়তো আত্মহত্যা করবার জন্য নির্জন জায়গা খুঁজছিল। তাই আশিসকে বললুম, আশিস ভাই চলো এবার তোমার ঘরটায় দেখে আসি নিজের চোখে। তাছাড়া তোমরা ব্যাপারটাকে ভৌতিক ভাবছো, তাও তো না হতে পারে। পুলিশ খবর দেওয়াই তোমাদের কর্তব্য, তারা এসে মৃতদেহ নিয়ে যাবে। আশিস আমার সঙ্গে চলল। তালা খুলে ভেতরে ঢুকলাম। বাথরুমের মধ্যে গিয়ে অবাক হয়ে গেলাম। কোথাও কিছু নেই, সব পরিষ্কার। আশিসকে জিজ্ঞাসা করলাম, কই রে আশিস, কোথায় তোমার এই ঝুলন্ত দেহ? রক্তের একটি ফোঁটাও তো কোথাও দেখছি না। আশিস রীতিমতো অবাক মুখে আমার দিকে চেয়ে আছে। আমি বললাম, সব তোমাদের চোখের ভুল। আশিস মাথা নাড়ল, বলল, কিন্তু দুজনেই কি ভুল দেখলাম? ওরকম হয়? আমি বললাম, একজনের ভয় আরেকজনের মধ্যে সঞ্চারিত হয়ে তাকেও ওই ধরনের কাল্পনিক দৃশ্যই দেখায়। তুমিও দেখো না, কাল রাতে তুমি যদি সত্যি ওরকম একটা দেখে থাকো, তাহলে আজ কোথায় কিছু নেই তো? এখানেই দেখেছিলে না? মুখ তুলে উপরের দিকে দেখেই আমি থেমে গেলাম। কি আশ্চর্য, এত আগে দেখিনি। ওর সঙ্গে একটা মোটা দড়ি বাঁধা, দড়িটা ফাঁসের আকারে ঝুলছে। অস্বীকার করব না, আমার হাত পা বেশ ঠান্ডা হয়ে গেল। বুকের দাপাদাপি এত জোরে শুরু হলো যে স্পন্দন যেন থেমে যাবে। ওই দড়ির ফাঁস তো আমি প্রথমবার দেখিনি। আরও অবাক কাণ্ড, দড়ির ফাঁসিটা অল্প দুলছে, অথচ কোথাও বাতাস নেই। বাইরের বাতাস থাকলেও বাথরুমে বাতাস কোনো মতেই প্রবেশ করবে না। আশিসের সঙ্গে বেরিয়ে এলাম। এটা যে ভৌতিক ব্যাপার নয়, কোনো মানুষের কারসাজি, তা হওয়াও সম্ভব নয়। কোনো যুক্তিতক্ক বিস্তার, তাও সমাধান নেই। আরতিরা আর ওই বাড়িতে ফিরল না। ভবানীপুরে একটি বাড়ি তারা ভাড়া নিল। আর্থিক লোকসানের সত্ত্বেও এই ঘটনার প্রায় 3 মাস পর বিকেলে কালীঘাট পার্ক দিয়ে যাচ্ছি, হঠাৎ আরতির বাড়িওয়ালার সঙ্গে দেখা হয়ে গেল। বেঞ্চে বসে আছে সে। আমি তার পাশে বসে পড়ে জিজ্ঞাসা করলুম, মশাই সত্যি কথা বলুন তো, বাড়িটায় কিছু রহস্য ছিল না? আমার আত্মীয়টি তো থাকতেই পারলো না বাড়িটাতে, পালালো। প্রথমে কিছুই বলল না, অবশেষে আমার পীড়াপিড়িতে বলল, এক পুরো ভদ্রলোক ওই বাড়িতে আত্মহত্যা করেছিল, প্রায় বছর 10 আগেই হবে। পেটে শ্রুত বেদনা ছিল। বাড়ির সবাই নিমন্ত্রণ খেতে বাইরে গিয়েছিল, তখন বাথরুমে পুরো গলায় দড়ি দেয়। তারপর থেকেই যে ভাড়াটে আসে তারাই ভয় পায়, বেশি দিন থাকতে পারে না। আমি বললাম, গোয়ায় পিণ্ডি দেওয়ার ব্যবস্থা করেননি কেন? সে বলল, করার চেষ্টা করিনি মশাই, অনেকবার করেছি, বলে কিছু লাভ নেই। প্রতিবার একটা করে বিঘ্ন ঘটেছে। বুড়োর আত্মীয়রাও গোয়ায় গিয়েছিল পিণ্ড দিতে। 3 দিন ধরে দারুণ বৃষ্টি, ধর্মশালা থেকে বের হতেই পারেনি।
আমি নিজেই তো একবার গিয়েছিলাম, ট্রেনের স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে গিয়ে এমন পিছলে না, 1 মাস হাসপাতালে সহ্যগত। পুরোহিত দিয়ে সাধ্য শান্তির আয়োজন করার চেষ্টা করেছিলাম, সেখানেও বিপত্তি। পুরোহিত আসনে বসবার সঙ্গে সঙ্গে ছাদ ভেঙে একটা চাঙড় তার মাথায় পড়ল। পুরোহিত জ্ঞান হারিয়ে মেঝেই লুটিয়ে পড়ল। ব্যাস, পুরোহিত আসতে রাজি হলো না। কি করি বলুন তো? সেই উত্তর দিতে আমি পারিনি। একটা কথা শুধু মনে হচ্ছে, পৃথিবীতে সব অবিশ্বাস মানুষদের জড়ো করে চিৎকার করে বলি, যারা মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যায়, প্রেতজনী বলে কিছু নেই, তারা কালীঘাট অঞ্চলের এই বাড়িটাতে রাত কাটিয়ে যান। বাড়িটা এখনও খালি। ঠিকানা আমার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন। অবশ্য আমি ভালো মন্দ কোনো কিছুর জন্য দায়ী থাকবো না। এই মর্মে আমাকে একটা লিখিত চুক্তিপত্র দিতে হবে। সমাপ্ত। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না এরকম হরর এবং সাসপেন্সের গল্প শুনতে ঠিক রাত 12টায়।